ঘরের বাতাস ভারী হয়ে আছে। সায়ন জানলার ফাঁক দিয়ে তাকায়। বাইরে রাতের অন্ধকার তীব্রতর হয়ে উঠেছে। এক অদ্ভুত নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে আছে। নিঃশব্দ এত গভীর যে মনে হয় রাত নিজেই শ্বাসরুদ্ধ হয়ে আছে। তার টেবিলের পাশে দাঁড়ানো মোমবাতির শিখা ধীরে ধীরে কাঁপে। দেয়ালে তার ছায়া হালকা নড়তে থাকে, কিন্তু হঠাৎই ছায়াটা যেন আলাদা হয়ে নিজে থেকে হাঁটতে শুরু করে। তখনই তার আঙুলের ডগা থেকে হিম অনুভূতি ছড়িয়ে পড়ে মেরুদণ্ড পর্যন্ত। তার কানের পাশে শূন্যের গুঞ্জন, যেন কেউ শ্বাস নিচ্ছে, কিন্তু চারপাশে কেউই নেই। এই নিস্তব্ধতা শুধু নিস্তব্ধতা নয়, এটা এক ধরনের কণ্ঠ, একটি ঘুমন্ত অন্ধকারের ভাষা। প্রতিদিন রাতে সায়ন ঘুমোতে গেলে সেই স্বপ্ন আসে, নোভার স্বপ্ন। প্রথমে কুয়াশার মতো সবকিছু ধোঁয়াশা, তারপর আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। দেখা যায় একজন নারী দাঁড়িয়ে আছে, তবে সে সাধারণ নারী নয়। তার ত্বক চকচক করছে, যেন পোকামাকড়ের শক্ত আবরণে ঢাকা। ঠোঁট হালকা ফাঁক হলেই ভেতর থেকে আকর্ষিযুক্ত পোকামাকড় বেরিয়ে আসে। দ্রুত তার ঠোঁটের ভাঁজে লুকিয়েও যায়। সায়নের তখনই গা ঘিন ঘিন করে, কিন্তু পর মুহূর্তেই সে বুঝতে পারে সে ভয়ের চেয়েও বেশি মোহগ্রস্ত। সে নোভার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেকে আটকে ফেলতে চায়, পালিয়ে যেতে চায়, কিন্তু পারে না। নোভার চোখে মনই নেই, শুধু গভীর ফাঁকা গহ্বর, যেন দুটি কালো গর্ত যা তার আত্মাকে টেনে নিতে চায়। সায়ন জানে তার এই স্বপ্নগুলো স্বাভাবিক কিছু নয়। এক রাতে সে লাইব্রেরিতে পুরনো কিছু লেখার খোঁজ করতে গিয়ে এক রহস্যময় তথ্য পায়। 1962 সালে সেলেমের ডাইনিরা বিশ্বাস করত তারা মানুষের স্বপ্নের মধ্যে ঢুকে গিয়ে তাদের শরীরের ভিতর ড্রিম প্যারাসাইট ঢুকিয়ে দিতে পারত, যাতে মানুষের আত্মা দুর্বল হয়ে যেত আর শরীরটা ধীরে ধীরে তাদের দখলে চলে যেত। মধ্যযুগে ইউরোপের কিছু নির্দিষ্ট পরিবারে দ্বৈত ছায়ার অভিশাপ ছিল, যেখানে মানুষের ছায়া তাদের আত্মা চুরি করে নিয়ে যেত। প্রথম ছায়াটা আলাদা হয়ে যায়, তারপর সেটাই মানুষ হয়ে ওঠে, আর মানুষ ধীরে ধীরে ছায়ায় পরিণত হয়। সায়নের মনে হতে থাকে, নোভা কি শুধুই তার অবচেতনের সৃষ্টি, নাকি সে সত্যি এসেছে? এক রাতে সায়ন গভীর ঘুমে ডুবে যায়। তার স্বপ্নে নোভা কাছে এসে ফিসফিসিয়ে বলে, তুমি কি জানো, ভালোবাসা কেবল আত্মা নেয় না, এটা শরীরেও বলে মিশে যায়। তার ঠোঁট ফেটে গিয়ে বেরিয়ে আসে গাঢ় সবুজ তরল, আর সেই তরলে ডুব দিয়ে ফিরে যায় তার কালো মুখের পোকাগুলো। হঠাৎই সায়নের ঘুম ভেঙে যায়। সে অনুভব করে কিছু একটা তার বুকের উপরে বসে আছে। সে তাকিয়ে দেখে নোভা তার বুকের উপরে বসে আছে। তার শীতল আঙুলে খেলা করছে ছোট ছোট পিঁপড়া। তার মুখের ভেতর থেকে উড়ে আসছে একজোড়া গন পোকা। সায়ন তার শরীর নাড়তে পারে না, তার মুখ থেকে একটাও শব্দ বের হয় না। নোভা আস্তে আস্তে তার মুখ থেকে ঝুঁকে আসে, যেন সায়নের সাথে চুম্বন করতে যাচ্ছে, কিন্তু চুম্বনের বদলে সে তার ঠোঁটের ফাঁক দিয়ে একটি আরশোলা ঢুকিয়ে দেয়। সায়ন অনুভব করে পোকারা তার গলার ভিতরে গভীরে চলে যাচ্ছে, আর তার শ্বাস যেন আটকে আসছে। তার চোখের সামনে সবকিছু কালো হয়ে আসে। যখনই তার জ্ঞান ফিরে আসে, তখনও সে ঘর যেন নিঃশব্দে ডুবে আছে। কিন্তু এই নিস্তব্ধতা আর 5টা সাধারণ রাতের মতো নয়। এটা সেই নিস্তব্ধতা যা ঝড় আসার আগে প্রকৃতিকে গ্রাস করে ফেলে। তার শরীর ঘামে ভিজে গেছে, বুক ধক ধক করছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার মুখের ভেতর এখনো ঘন পোকার মৃত দেহ লেগে আছে। তার বুক থেকে উঠে আসছে অদ্ভুত একটা আষ্টে গন্ধ, যেন ভেতরে কিছু পচে গেছে। সে আতঙ্কে উঠে বসে আয়নার দিকে তাকায়। তার চোখের নিচে কালি জমে গেছে, চামড়ার নিচে কিছু একটা নড়ছে।
সে ধীরে ধীরে নিজের গাল ছুঁয়ে দেখে তার ত্বকের নিচে শুঁয়োপোকাগুলো নড়ছে। আয়নার প্রতিফলনে হঠাৎই সে দেখে তার পাশে নোভা দাঁড়িয়ে হাসছে। তার দেহের নিচ থেকে শত শত পোকা হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে, আর নোভার ঠোঁটের পাশ দিয়ে নেমে আসছে কালচে সবুজ এক তরল, আর বলছে, তুমি কি আমাকে ভালোবাসো না সায়ন? নোভা এবার নিজের আঙুল কেটে তার রক্তস্নাত হাত বাড়িয়ে দেয়। রক্ত থেকে বেরিয়ে আসে একজোড়া কালো পোকার দল। আবারও বলে সে, তুমি কি আমার সাথে মিশে যেতে চাও না সায়ন? সায়ন এবার চিৎকার করতে চায়, কিন্তু তার মুখ দিয়ে পোকাগুলো সারি বের হতে থাকে। নোভা কি শুধুই তার মানসিক বিকৃতির অংশ, নাকি সত্যি সে স্বপ্নের মাধ্যমে তার শরীরকে দখল করে নিচ্ছে? নাকি নোভা তার ছায়া? সায়ন এখন ধীরে ধীরে বাস্তবতা হারিয়ে তার জায়গায় চলে যাচ্ছে। যদি সে নোভার প্রেমে পড়ে যায়, তবে সে কি সত্যি মানুষ থাকবে, নাকি একসময় সে নিজেও পরিণত হবে সেই অভিশপ্ত প্রেমিকদের একজন, যাদের ছায়া একসময় তাদের দখল করে নিয়েছিল? নাকি সে আসলে আর মানুষ নেই, কেবলই একটি গল্পের চরিত্র যা নোভা লিখে চলেছে? রাত তখনও গভীর, বাতাস নিশার, সমস্ত শহর যেন এক নিস্তব্ধতার গহ্বরে ডুবে গেছে। কিন্তু এই নিস্তব্ধতা সায়নের কাছে স্বাভাবিক নয়। এই নিস্তব্ধতা সায়নের কাছে ঝড় আসার আগে প্রকৃতিকে চেপে ধরার মতো। এটা সেই নিস্তব্ধতা যা মৃত্যুর আগে বাতাসে ছড়িয়ে পড়ে। সায়নের ঘরের ভেতরে একটা চাপা গন্ধ ভেসে আসে, পচা কাঠ আর ভিজে মাটির গন্ধ। সে বিছানায় বসে আছে, কিন্তু তার অনুভব হয় তার ঘরে কিছু একটা আছে। তার টেবিলের কোণে রাখা মোমবাতির শিখা ধীরে ধীরে কাঁপছে, যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল। দেয়ালের ছায়াগুলো স্বাভাবিকের চেয়ে একটু বেশি লম্বা হয়ে গেছে। তখনই খটখট করে কেউ যেন দরজায় টোকা দিল। দরজা খুলে সায়ন যেন নিজেকে আর বিশ্বাস করতে পারল না, যেন নিজেকেই দেখতে পাওয়া। সায়নের বুক তখন ধক ধক করতে থাকলো। তার মনে পড়ল গত রাতে নোভা স্বপ্নে তাকে বলেছিল, তুমি কি মনে করো গল্পের লেখক তুমি? সে শ্বাস চেপে দরজার দিকে এগিয়ে গেল, ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই, কিন্তু এটি কোনো সাধারণ বিম্ব নয়। চোখের জায়গায় গভীর ফাঁকা গহ্বর, কোনো মনই নেই, যেন চাহনির পরিবর্তে এক অন্ধকার কূপ। ঠোঁট চওড়া হয়ে ফেটে গেছে, ফাটলের মধ্যে থেকে সবুজ পচা রক্ত চুইয়ে পড়ছে। তার শরীরের নিচে বিচ্ছু আর সোলার পিঁপড়ার সারি হামাগুড়ি দিচ্ছে। আর এই দ্বিতীয় সায়ন ধীর গলায় বলল, তুমি কি গল্প শেষ করবে না? সায়নের শরীর জমে গেল, তার কণ্ঠ আটকে গেল গলায়। নোভার ভয়ঙ্কর রূপ আর অপ্রাকৃতিক স্পর্শ তার শরীরের পেছন থেকে ধাক্কা খেয়ে বিছানার দিকে হেলে পড়ে। ঠিক তখনই সে অনুভব করল তার পেছনে আর একজন দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখল নোভা, কিন্তু এই নোভা সেই নোভা নয় যার প্রেমে সে পড়েছিল। তার কাঁধে একটা টিকটিকি হামাগুড়ি দিচ্ছে। তার আঙুলের মাথায় বসে আছে একটা কালো বিষাক্ত মাকড়সা, যার চোখ থেকে গাঢ় হলুদ তরল পড়ছে। নোভা এবার ধীরে ধীরে হাসল। তুমি কি মনে করো আমি তোমার কল্পনা? তার গলা এবার বিকৃত হয়ে গেল। তার ঠোঁটের নিচে একটা অতিরিক্ত মুখ তৈরি হলো, যেটা বিকট বিকৃত হাসতে লাগলো। তার পেটের নিচ থেকে পচা কাঠের মতো ভেঙে বেরিয়ে আসতে লাগলো পোকার দল। তার বিছানার চাদরে হামাগুড়ি দিতে শুরু করলো। সায়ন বমি করতে চাইল, কিন্তু তার মুখ থেকে শব্দ বের হলো না। তার কানের কাছে নোভা ফিসফিস করে বলল, তুমি কি জানো ভালোবাসা কখনো মরে না? এটা কেবল পচে যায়, ঘুণ পোকায় ভরে ওঠে, আর তারপর জন্ম নেয় নতুন কোনো রূপে।
সায়নের মাথায় হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে গেল। মেসোপটেমিয়াদের কাছে লিলিথ ছিল একটি অভিশপ্ত আত্মা, যে পুরুষদের স্বপ্নে আসতো, তাদের শরীরে ঢুকে পড়তো আর ধীরে ধীরে তাদের ছায়া কেড়ে নিত। লোকে বলতো, যদি লিলিথ তোমার ছায়ার উপরে পা রাখে তবে সে ধীরে ধীরে তোমার ছায়া হয়ে যাবে, আর তুমি ছায়াহীন হয়ে পৃথিবীর আলোতে আর দাঁড়াতে পারবে না। সায়নের হঠাৎ মনে পড়ে গেল, গত 3 দিন সে রোদে বের হয়নি, আর শেষবার যখন সে আয়নায় তাকিয়েছিল সে কি নিজের ছায়া দেখেছিল, কিংবা তার ছায়াটা কি তখনও তার নিজের মতো ছিল? 1700 শতাব্দীতে জার্মানিতে কিছু কাহিনী প্রচলিত ছিল, যেখানে বলা হয় কেউ যদি নিজের মতো কাউকে দেখতে পায় বা দেখে তবে বুঝতে হবে তার জীবনটা তার আর নিয়ন্ত্রণে নেই। একজন সত্যিকারের মানুষ আর একজন ছায়া মানব। কিন্তু যখন ছায়া শক্তিশালী হয়ে ওঠে তখন মানুষটাই ছায়ায় পরিণত হয়। সায়নের মনে হলো, তবে কি তার সামনের সায়ন আসলে কি নিজের ভবিষ্যৎ? যদি সে গল্প শেষ না করে তবে কি ছায়ায় তার জায়গা নিবে, নাকি সে নিজেই এখন ছায়া হয়ে যাবে? নোভা হবে নতুন লেখক। এখন সায়ন কি এই একই অভিশাপের শিকার? সে কি নোভাকে এখনো ভালোবেসে নিজের ছায়াকেই মুক্ত করে দিয়েছে, নাকি সে নিজেই ধীরে ধীরে নিজের ছায়ায় পরিণত হচ্ছে? নোভা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকলো। তার হাত থেকে শত শত পোকা বেরিয়ে আসছে, মেঝেতে পড়ছে, তার শরীরে হামাগুড়ি দিচ্ছে। সায়ন পেছনে সরতে চাইল, কিন্তু পারল না। তার শরীর অবশ হয়ে গেছে, তার চারপাশে দেয়াল যেন নড়তে শুরু করেছে। ছায়াগুলো এবার সত্যিকারে প্রাণ পেয়ে গেছে। নোভা তার হাত বাড়িয়ে সায়নের চিবুকে স্পর্শ করল। তার ত্বকের নিচে কিছু একটা নড়ছে। সে নিজের হাতে চামড়া চেপে ধরল আর দেখল, মা, তার হাতের নিচে শুঁয়োপোকাগুলো হামাগুড়ি দিচ্ছে চামড়ার নিচে। সে আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর আর বেরোল না। নোভা তার ঠোঁটের উপর ঠোঁট রাখল, কিন্তু চুম্বনের বদলে সায়নের ঠোঁটের ভেতরে একটি বড় সড়ো কালো আরশোলা ঢুকিয়ে দিল। পোকাটা দ্রুত তার গলার নিচে চলে গেল। তার দেহের প্রতিটি স্নায়ু যেন পুড়ে যাচ্ছে। তার মস্তিষ্কে নোভার কণ্ঠ প্রতিধ্বনিত হলো, তুমি কি গল্পের শেষ লাইন লিখবে, নাকি আমি তোমাকে লিখব? তপন সেনগুপ্ত একজন রহস্যময় লেখক, যিনি এই একই বাড়িতে বাস করতেন, এই একই ঘরে রাতের পর রাত লিখতেন। কিন্তু তার শেষ গল্পটি অসমাপ্তই থেকে গেছে। সে রাতে কি হয়েছিল কেউই জানে না। তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক রাতের মধ্যে। কোনো জানালা ভাঙেনি, দরজার কোনো বলপূর্বক প্রবেশের চিহ্ন ছিল না। তার ডেস্কের উপরে শুধু পাওয়া গিয়েছিল একটি খোলা পাণ্ডুলিপি, আর সেখানে লেখা ছিল, যদি গল্পের শেষ না করো, গল্প তোমাকে শেষ করবে। গল্পের ছায়া কিভাবে বাস্তব হয়ে ওঠে। সায়ন পুরনো নথি ঘেটে জানতে পারে তপন সেনগুপ্ত শুধু একজন লেখকই ছিলেন না, তিনি একজন ড্রিম রাইটার। এমন একজন যার লেখা কেবল কাগজেই সীমাবদ্ধ থাকত না, বরং তা বাস্তব জগতে প্রবেশ করত। তার কিছু পাঠক দাবি করতেন, আমরা তার লেখাপড়ার সময় চরিত্রদের নিঃশ্বাসের শব্দ পেতাম। কখনো কখনো মনে হতো চরিত্রগুলো আমাদের ঘরে দাঁড়িয়ে আছে। আর এখন তপনের শেষ লেখা ছিল অন্ধকারের ছায়া। এই বইটি কেউই শেষ করতে পারেনি, কারণ শেষ করতে গেলেই লেখক হারিয়ে যায়। তাহলে সায়ন কি সেই একই ফাঁদে আটকে গেছে? সে কি নোভাকে সৃষ্টি করেছে, নাকি নোভাই তাকে সৃষ্টি করেছে? সে কি নিজের গল্প লিখছে, নাকি সে একটি গল্পের চরিত্র? পাঠক হিসেবে কেউই নিশ্চিত নয় সে কি আসলে বাস্তবে আছে, নাকি গল্পের ভেতরে ঢুকে গেছে। সায়নের মনে পড়ল 1950 সালের ডোরওয়েল ফ্যান্টম রহস্য। লন্ডনে ডোরওয়েল স্ট্রিটে একজন লেখক জন ফিলিপস তার নতুন উপন্যাসের শেষ অধ্যায় লেখার সময় উধাও হয়ে যান। তিনি টেবিলের সামনে বসেছিলেন, কিন্তু তার চেয়ারে শুধু তার শার্টের ফিতাগুলো ছিল, আর তার পেন্সিলটা টেবিলের উপরে গড়িয়ে পড়ছিল। তার শেষ উপন্যাসের লাইন ছিল, একটা দরজা খুলে গেল, কিন্তু কেউই জানত না সে আর ফিরে আসবে না। তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি তপন সেনের ঘটনা আর জন ফিলিপসের ঘটনা একই সূত্রে বাঁধা? এমন কি আছে অসমাপ্ত গল্পের মধ্যে যা লেখকদের শুষে নাই? আর যদি এটি কল্পনা হয় তাহলে
তপন সেনগুপ্তের জায়গায় এখন কি তাহলে সায়ন? সায়ন স্টোর রুমের মেঝের নিচে হাত দিয়ে খোঁড়াখুড়ি করতে লাগলো। কঠিন মাটি, স্যাঁতসেঁতে বাতাস, আর নিচে যেন একটা কিছু চাপা পড়ে আছে। হঠাৎই আঙুলের স্পর্শ পেল একটা শক্ত কিছুতে। সে ধীরে ধীরে সেটি টেনে বের করলো। একটি পুরনো ছেঁড়া বই, নাম অন্ধকারের ছায়া। ঠিক সেই মুহূর্তে পুরো ঘর যেন অদ্ভুতভাবে ভারী হয়ে গেল। রাতের মধ্যে কিছু একটা গুঞ্জন করছে, কেউ যেন তার নাম ধরে ডাকছে, সায়ান, সায়ান। সে হাত কাঁপতে কাঁপতে বইটির প্রথম পাতা খুলল। বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, এই গল্প যে শেষ করতে চাইবে সেই এই গল্পের শেষ অংশ হয়ে যাবে। এই বইয়ের শেষ লাইন কেউ লিখতে পারবে না, কারণ তখনই সে বাস্তব থেকে মুছে যাবে। তুমি কি সত্যি লেখক নাকি চরিত্র, নিশ্চিত হও। সায়ন এবার শ্বাস নিতে ভুলে গেল। কাগজে তার হাতের ছায়া পড়ল। কি অদ্ভুত ব্যাপার, তার ছায়াটা মাটিতে নেই। বাস্তব ও কল্পনার ফাঁক কোথায়? সায়ন কি এখন বাস্তবে আছে, নাকি সে এখন কেবল একটি গল্পের চরিত্র যে নিজের অস্তিত্বের ব্যাপারে সন্দিহান? এই প্রশ্ন যদি আমাদের মনেও জাগে, তাহলে একটা বিষয় ভেবে দেখার মতো। এমন যে তুমি যখন গল্প পড়ো তখন কি তুমি গল্পের অংশ হয়ে যাও, নাকি কখনো কখনো গল্প তোমার বাস্তবতার অংশ হয়ে যাও? তাহলে এই মুহূর্তে তুমি নিশ্চিত যে গল্পের অংশ তুমি নও? সায়ন টেবিলের সামনে বসে আছে। বাতাস ভারী হয়ে এসেছে, যেন ঘরের ভেতর একটা অদৃশ্য অস্তিত্ব শ্বাস নিচ্ছে। প্রতিটা শ্বাস তার ঘাড়ের কাছে গরম হয়ে আঘাত করছে। তার হাত আপনা আপনি চলতে শুরু করলো। কাগজের উপর কলমের নকশা আঁকতে লাগলো ভয়ঙ্কর কিছু লাইন। নোভা এখনো পুরোপুরি আমার ভেতরে ঢুকে গেছে। আমি তাকে ভালোবাসি, কিন্তু সে কি আমায় ভালোবাসে, নাকি সে শুধু আমার শরীর ব্যবহার করছে? সায়নের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ঠিক তখনই নোভা পাশে এসে বসল। তার ত্বক ক্রমশ পাল্টে যাচ্ছে, যেন মানুষের চামড়ার বদলে সেখানে কাইটিনের আবরণ। ঠান্ডা আর ভেজা। তার হাসিটা বিকৃত। চোখের গভীর গহ্বর থেকে নির্বিচারে ঝুলে পড়ছে ঘন কালো কিছু। নোভার বাহু থেকে ধীরে ধীরে শুঁয়োপোকাগুলো হামাগুড়িতে বেরিয়ে আসছে। তারা মাটিতে পড়ছে না, বরং তারা ধীরে ধীরে সায়নের ত্বকের নিচে ঢুকে যাচ্ছে। নোভা ফিসফিস করে বলল, সায়ন, তুমি যদি গল্পটা শেষ করো তাহলে আমার সাথে চিরকাল থাকতে পারবে প্রিয়। সায়ন তার আঙুলে অদ্ভুত একটা চুলকানি অনুভব করল। সে তাকিয়ে দেখে তার আঙুলের ফাঁকে পিঁপড়ারা লাইন চলতে শুরু করেছে, কিন্তু পিঁপড়াগুলো বাইরে থেকে নয়, বরং তার শরীরের ভেতর থেকে আসছে। সে আতঙ্কে নিজের হাত চেপে ধরল। তার চামড়ার নিচে কিছু একটা নড়ছে। সে চামড়ার নিচে নড়াচড়াগুলো স্পষ্ট দেখতে পেল। একটা লম্বা পোকা তার ত্বকের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে উপরের দিকে উঠছে। তার হাত অসাড় হয়ে যাচ্ছে। চামড়া ফেটে গিয়ে ভেতর থেকে বেরিয়ে এলো একটি কেঁচোর মতো লম্বা অদ্ভুত জীব। নোভা তার ঠোঁট কামড়ে হাসল, বলল, ভয় পেও না সায়ন, ভয় পেও না। তার কণ্ঠস্বর দ্বিগুণ শোনালো, যেন তার ভিতরে আরো কেউ কথা বলছে। বলছে, ভালোবাসা মানে এক হওয়া, একই দেহে একসাথে থাকা। তখনই সায়নের মনে পড়ল এক পুরনো কাহিনী। সময়টা তখন 1457 সাল। হাঙ্গেরির রাজকন্যা এলিজাবেথ বাতরি। তিনি বিশ্বাস করতেন যে প্রেম শুধু অনুভব নয়, বরং প্রেমিকার দেহে মিশে যাওয়ায় আসল চিরস্থায়ী ভালোবাসা। তিনি তার প্রেমিকদের শরীরের ছোট ছোট কাট দিতেন, যাতে তাদের রক্ত তাদের শরীরে প্রবাহিত হয়ে নিজের শরীরে প্রবেশ করে। শেষ পর্যন্ত তার প্রেমিকারা হঠাৎ একদিন করে অদৃশ্য হয়ে যাওয়া শুরু করলো, কিন্তু তাদের ছায়াগুলো টিকে থাকত। তাহলে সায়নের সাথে নোভা কি এই ধরনের কিছু করছে? সে কি কেবল সায়নের শরীরের মধ্য দিয়ে তার অস্তিত্বকে ছড়িয়ে নিতে চাইছে?
নাকি সে সত্যিই তাকে ভালোবাসে। কিন্তু ভালোবাসা যদি সত্যিই হয়, তাহলে তার শরীরে এত পোকা কেন? সায়নের শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। তার মস্তিষ্কের মধ্যে যেন নোভার কণ্ঠ প্রবেশ করেছে। তাকে মনে হচ্ছে নোভা কেবল তার প্রেমিকা নয়, বরং এখন তার শরীরের অংশ হয়ে যাচ্ছে। হঠাৎ করেই চারপাশ কেমন যেন ঝাপসা হয়ে গেল। তার ঘরের দেয়াল গলে যেতে লাগলো, ফাটল ধরে ফাঁক হয়ে গেল। তার ঘরের একপাশে শুধু অসীম কালো অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে ঝুলছে শত শত বিকৃত সব চেহারা। কেউ ফিসফিস করছে, কেউ নিঃশব্দে কাঁদছে, কেউ হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। সায়নের মনে প্রশ্ন হলো, তারা কারা? তারা কি সেই সব লেখক যারা এই গল্প শেষ করার চেষ্টা করেছিল, নাকি তারা সেই সব মানুষ যারা একসময় নোভার প্রেমে পড়েছিল? সায়নের শরীর আরো ভারী হয়ে এলো, মাথা ঘুরতে লাগলো। সে কি এখনো মানুষ, নাকি নোভার শরীরের একটা অংশ? নোভা এবার তার চেহারা আরো কাছে নিয়ে এলো। তার চোখের কোটর থেকে একটা ছোট্ট কালো ফড়িং বের হয়ে উড়ে গেল সায়নের চোখের সামনে। সে গলা চেপে ধরল, অনুভব করল তার বুকের মধ্যে কিছু একটা নড়ছে। তার মুখ খুলে গেল আপনা আপনি। ভেতর থেকে নোভার কণ্ঠ ভেসে এলো, তুমি কি সত্যিই ভালোবাসো সায়ন? তার ঠোঁটের ফাঁক দিয়ে আর একটি পোকা বেরিয়ে এলো। সে আর নিজেকে মানুষ বলে মনে করতে পারল না। নোভার মুখে এখন এক অদ্ভুত শান্তি। সে বলছে, সায়ন, তুমি যদি আমায় ভালোবাসো, তাহলে ভয় পাও কেন প্রিয়? তার ঠোঁটের নিচে এবার অদ্ভুত এক হাসি। সায়ন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আমি কি এখনো মানুষ? নোভা এবার হাসতে হাসতে বলল, তুমি কি মানুষ আদতেও ছিলে? কোনো কিছুরই পূর্বাভাস ছিল না, কোনো দুঃস্বপ্ন, কোনো অস্পষ্ট ফিসফিসানি, কিছুই না। তবুও সায়ন হঠাৎ করে জেগে উঠল। তার কানে ভেসে আসছিল একটা থেমে থাকা নিঃশ্বাসের শব্দ, একটা জীবন্ত অনুভূতি, একটা জীবন্ত উপস্থিতি, কিন্তু নিস্তব্ধ। তার মনে হলো সময় আটকে গেছে। ঘড়ির কাঁটা ঠিক রাত 4টা বাজিয়ে থেমে গেছে। দেয়ালের ছায়া স্থির হয়ে আছে, কিন্তু সায়ন অনুভব করল কিছু একটা ঠিক নেই। সে তার শরীর নড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। তার পেশিগুলো অবশ হয়ে আছে। তার দেহের ভেতর থেকে কিছু একটা সরে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। সে তাকিয়ে দেখে তার ছায়াটা মেঝেতে নেই, সেটা এখন ছাদে উঠে গেছে, একদম উল্টো হয়ে হাঁটছে। একজন মানুষ যেভাবে মাটিতে হাঁটে ঠিক সেভাবেই, কিন্তু অধিক ভয়াবহ কিছু দিয়ে করা। তার ছায়াটা ধীরে ধীরে নিজেকে বাড়িয়ে তুলছে, তার আকৃতি বাড়ছে, লম্বা হয়ে গিয়ে পুরো ঘরের ছাদ জুড়ে বিস্তৃত হচ্ছে। এবার ছায়াটা স্থির হয়ে গেল, আর ধীরে ধীরে সেটার মাঝখানে দুটো লাল চোখ জ্বলে উঠল। এটা কি তারই ছায়া, নাকি কিছু ভিন্নতর ভয়ানক? তার শরীরের প্রতিটি রোমকূপ থেকে শীতল অনুভূতি ছড়িয়ে পড়তে লাগলো। তার বুকের মাঝখানে ধীরে ধীরে একটা চাপ অনুভব করলো। হঠাৎ একটা শক্তি যেন তার পাঁজরগুলোকে ভেতর থেকে ঠেলে ফাটিয়ে দিতে চাইছে। হঠাৎ করে তার বুক ফেটে গেল, তার চামড়া ছিঁড়ে ভেতর থেকে বেরিয়ে এলো নোভা। কিন্তু সে এবার নোভা নয়, এটা পুরোপুরি বিকৃত এক অর্ধ পোকা, অর্ধ ছায়া দানব। তার চোখ নেই, তার মুখের দুপাশ চওড়া হয়ে ফেটে গেছে, দাঁতগুলো ভোঁতা এবং কেঁপে কেঁপে উঠছে। তার ত্বকের নিচে অসংখ্য শুঁয়োপোকা হামাগুড়ি দিচ্ছে, কিরেবেল করছে, এক একটা বের হয়ে আসছে, আবার ত্বকের নিচে ঢুকে যাচ্ছে। তার পেটের মাঝখান থেকে একজোড়া কালো পাখাওয়ালা পোকা উড়ে বেরিয়ে যাচ্ছে। তারা ঘরের মধ্যে চক্কর দিচ্ছে, যেন সায়নের মৃত্যুর অপেক্ষায়। একটা কণ্ঠ ভেসে এলো, তুমি কি শেষ লাইন লিখবে, নাকি আমি তোমাকে লিখব?
তার কণ্ঠস্বর একসাথে বিকৃত ও চাপা, যেন বহু মানুষ একসাথে কথা বলছে, একটা গলা পুরুষের, একটা নারীর, আর অন্য কিছু অজানা কণ্ঠ। এই মুহূর্তে মনে হচ্ছিল সায়ন সে আর একা নয়, কোনো স্বাভাবিক বাস্তবতায় নেই। হয়তো এই অনুভূতিটা 1432 সালে সেই ফরাসি লেখকের মতো, যিনি নিজের ছায়ার সাথে কথা বলতেন আর একদিন ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। হয়তো সে এখন 1881 সালে সেই ব্রিটিশ নোটারি পাবলিক, যিনি একটি লাল রঙের খাতায় আমি মরে গেছি লিখে উধাও হয়ে গিয়েছিলেন। হয়তো সে এখন 1924 সালের সে চিত্রশিল্পীর মতো, যার সব ছবির মানুষের মুখ হঠাৎ মুছে গিয়েছিল, আর এক রাতে তার আয়নাতেও নিজের মুখ উধাও হয়ে গিয়েছিল। এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয় ছিল, নাকি তারা সবাই এই একই গল্পের অংশ ছিল? সায়নের চোখের সামনে নোভা ধীরে ধীরে নিজের শরীরকে ছাড়িয়ে দিল। তার হাতগুলো এবার কয়েক গুণ লম্বা হয়ে গেল। তার পায়ের বদলে গাঢ় কালো শেকড়ের মতো কিছু বের হয়ে উঠছে, যেন সে এক জায়গায় আটকে যাচ্ছে না, বরং পুরো ঘরটা তার অংশ হয়ে যাচ্ছে। তার বুকের ফাটল থেকে আরও পোকা বেরিয়ে আসছে। সায়নের শরীর এবারও অবশ। সে ছুটতে পারছে না, চিৎকার করতে পারছে না। তার কণ্ঠ যেন আটকে গেছে। তার দেহের প্রতিটি শিরা উপশিরা যেন অসাড় হয়ে আছে। সে শুধুই দেখতে পাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা সে অদ্ভুত অবয়ব, যে কিনা তার নিজের থেকে সৃষ্টি, কিংবা তার নিজের ছায়ার পরিবর্তিত রূপ। নোভা এবার সামনে এগিয়ে এলো। তার বিকৃত অন্ধকার গহ্বরের মতো মুখ দিয়ে এবার একটি পোকা বেরিয়ে এলো, কিন্তু সেটার মুখ ছিল ঠিক সায়নের মুখের মতো, যেটা ফিস ফিস করে বলল, সায়ন, তুমি কি গল্প শেষ করবে, নাকি আমি তোমাকে শেষ করব? সায়নের হাত তখন কলমও ধরা এবং ডেস্কের উপরে সেই অসমাপ্ত পাণ্ডুলিপির খোঁজে ব্যস্ত হয়ে উঠল। বইটি অন্ধকারের ছায়া। এই বইটি শেষ করলেই সে কি বাঁচবে, নাকি এই বই শেষ করার মানেই তার নিজেই নিজেকে বলি দেওয়া, নাকি সে নিজেই সেই চরিত্র যার ভাগ্য আগে থেকেই লেখা হয়ে গেছে, নাকি সে সত্যি বাস্তবের কেউ, নাকি সে শুধু একটা গল্প মাত্র? রাত তখন শেষ প্রহরে। সায়নের শরীরে আর কোনো শক্তি নেই। তার হাতের আঙুলগুলো জমে গেছে। মাথার মধ্যে ধোঁয়াটে একটা কুয়াশা ছড়িয়ে পড়েছে। সে কি এখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে, নাকি সে আসলে আগেই হারিয়ে গেছে? নোভার বিকৃত অবয়ব এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা ফেটে গিয়ে ভেতর থেকে পোকা, কেঁচো, বিচ্ছু আর কালো শেকড় বেরিয়ে আসছে। সে আর মানুষ নয়, সে এখন একটি গল্প, একটি ছায়া, একটি অসীম শূন্যতার সৃষ্টি। সায়ন বুঝতে পারে একটা গল্পের আসল সমাপ্তি তখনই হয় যখন লেখক গল্পের ভেতরে ঢুকে যায়। তপন সেনগুপ্ত কি সেই সত্যি জানতেন, নাকি তিনি নিজের লেখা শেষ করেননি, নাকি তিনি একদিন একইভাবে এই গল্পের অংশ হয়ে গিয়েছিলেন? কিন্তু এখন সায়নের পালার আর কোনো উপায় নেই। সায়ন বুঝতে পারছে সে হয় গল্প শেষ করবে, নয়তো গল্প তাকে শেষ করবে। কিন্তু আসল লেখককে কে এই চরিত্র? সায়নের হাত আপনা আপনি নড়ে উঠল। নোভা এবার চারপাশ থেকে গর্জন করছে। সে নিজেকে সামলে নিয়ে চেষ্টা করল, কিন্তু তার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। তার চোখের সামনে একটা ঝাপসা চিত্র ভেসে উঠছে। একটা মোমবাতির আলোয় ভরা ঘর, একটা টেবিল, একটা খোলা পাণ্ডুলিপি, আর সেই টেবিলের ওপাশে আর একজন লেখক বসে আছে। সে কি সত্যি সে, নাকি এটা কোনো নতুন চরিত্র? সে রক্ত দিয়ে লিখতে শুরু করল। ছায়াটা লেখকের আত্মাকে গ্রাস করল, কিন্তু সে লেখকের জায়গা নিতে পারল না। তার কণ্ঠস্বর আটকে গেল। নোভার বিকৃত মুখ আকাশ ভেদে চিৎকার শুরু করল। তার শরীরে ফেটে গেল, ভেতর থেকে শুধু ধোঁয়া বেরিয়ে আসছে। নোভার ছায়া উধাও হয়ে গেল। চারপাশ থেকে সমস্ত অন্ধকার ধীরে ধীরে গলে যেতে লাগল। গল্পের ছায়ায় হারিয়ে যাওয়া একজন মানুষ, কিন্তু তার আগেই
সায়নের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তার শরীর নিথর হয়ে পড়ল। ধীরে ধীরে সে একটি ছায়ায় রূপ নিচ্ছে। তার ত্বক স্বচ্ছ হয়ে যাচ্ছে, তার আঙুলগুলো কালো হয়ে যাচ্ছে, আর তার চোখের চারপাশের অন্ধকারের ছোপ ছড়িয়ে পড়ছে চারপাশে। তার শরীরের সীমা রেখা আর নেই। সে ধোঁয়ার মতো মিশে যেতে শুরু করলো। সে কি এখনো মানুষ, নাকি সে এখন শুধুই গল্পের অংশ? নতুন দিনের সকাল এবং ভয়ঙ্কর অপেক্ষার পর পরদিন সকাল এলো। রাশেদ দরজায় ধাক্কা দিল। কোনো সাড়া নেই, কিন্তু ভেতরে বাতাস ভারী হয়ে আছে, যেন সেখানে কিছু একটা ঘটেছে। সে দরজা ঠেলে খুলে ঢোকে। ঘর সম্পূর্ণ খালি, কোনো চিহ্ন নেই সেখানে যে এখানে কেউ ছিল। কোনো কাপড়, কোনো জিনিসপত্র, কোনো শরীর, শুধু ডেস্কের উপরে একটি খোলা পাণ্ডুলিপি। রাশেদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেটার দিকে তাকায়। সেই পাণ্ডুলিপির শেষ লাইন লেখা, নতুন লেখক খোঁজা হচ্ছে। ঘরের আয়নায় কিছু একটা নড়ছে তখন। রাশেদ থমকে যায়। সে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দেখে তার ছায়াটা ঠিক স্বাভাবিক নেই। তার ছায়া হালকা কাঁপছে, লম্বা হয়ে উঠছে, ধীরে ধীরে মেঝে থেকে আলগা হয়ে যাচ্ছে। তার মুখ শুকিয়ে আসে, তার কণ্ঠ আটকে যায় গলায়। আয়নার ভেতর থেকে এক অন্ধকার অবয়ব হাসছে, বলল, গল্পের শেষ বলে কিছু নেই। একটি লেখকের মৃত্যু মানে আর একজন লেখকের জন্ম। প্রতিটি গল্পই একসময় তার লেখককে গ্রাস করে নেয়। তাহলে আপনারা কি কেবল এই গল্পেরই একজন পাঠক পাঠিকা, নাকি আপনারাও এই গল্পের অংশ হয়ে গেছেন?